এখানে যে পয়েন্ট আছে সেটা হলো প্রথম অংশ আছে পদার্থের অবস্থা। এখন পদার্থের অবস্থা কতগুলো আছে? পদার্থের অবস্থা আছে হলো তোমার হলো ধরো কঠিন আছে, কঠিন, আর আছে হলো তরল, আর হলো গ্যাস। এই তিনটা অবস্থা হলো স্বাভাবিক অবস্থা। আর একটা স্পেশাল অবস্থা আছে সেটা হলো প্লাজমা অবস্থা, প্লাজমা, প্লাজমা স্টেট। এইটা কিন্তু নর্মাল অবস্থা না, এটা হলো একটা স্পেশাল অবস্থা। এখন কেমন স্পেশাল? প্রায় 50,000 কেলভিন প্লাস যদি তাপমাত্রা হয় তাহলে পদার্থ যে অবস্থায় থাকে সেটাই হলো প্লাজমা অবস্থা। তো এটা হলো সূর্যের আশেপাশের একটা স্টেট। নর্মালি এই অধ্যায়ে যে অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো আমাদের হলো পদার্থের অবস্থা। তিনটা অবস্থা, কঠিন, তরল আর হলো গ্যাসীয়। তো কঠিন অবস্থায় তোমার এই অধ্যায়ে যে ম্যাথগুলা করতে হবে সেইগুলোর মধ্যে হচ্ছে তোমার প্রথম আছে হলো প্রধানত কঠিন অবস্থায়, কঠিন অবস্থায় কি পরিমাণ চাপ দেয়, তারপরে হচ্ছে তরল অবস্থায় কি পরিমাণ চাপ দেয়, তারপর হলো গ্যাসীয় অবস্থায় কি পরিমাণ চাপ দেয়। তো আমরা এখানে সেই ইকুয়েশন গুলা রেখে রাখছি, যেমন তরল অবস্থায় হচ্ছে পি ইকুয়ালস টু এইচ রো জি, আর কঠিন অবস্থায় যে ফর্মুলাটা সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। গ্যাসীয় অবস্থায় এখানে দেখানো হয়েছে আর্কিমিডিস ল দেয়া, কিন্তু আরো অন্যান্য সূত্র আছে, সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে একটা ইম্পর্টেন্ট থিং সেটা হলো তোমার এই যে এখানে পদার্থের যে তিনটা অবস্থা দেখানো হয়েছে তোমরা একটু যদি খেয়াল করো তাহলে দেখবা হলো তিনটা স্টেটের কিছু বৈশিষ্ট্য এখানে দেখানো হয়েছে। তিনটা স্টেটের কিছু বৈশিষ্ট্য আমরা দেখাইছি। প্রথমত আমরা এই বৈশিষ্ট্যগুলা একটু দেখে নেই। যেমন ধরো এখানে আছে কঠিন পদার্থে, কঠিন পদার্থের আকার আছে। হ্যাঁ, কঠিন পদার্থ আমরা জানি যে এটার আকার আছে, তারপর হচ্ছে এর আয়তন আছে এবং ভর, এগুলা নির্দিষ্টভাবে আছে। কিন্তু তরল অবস্থার ক্ষেত্রে আকারটা নাই, তারপরে হচ্ছে তোমার হলো আয়তন আছে, তারপর হচ্ছে ভর আছে। আর গ্যাসের ক্ষেত্রে গ্যাসের নির্দিষ্ট কোনো আকার থাকে না, গ্যাসের আয়তন আছে, বাট গ্যাসের ভরও আছে। এই বৈশিষ্ট্যগুলো একটু নর্মালি আমরা রাখি। তো এই বৈশিষ্ট্যগুলোর কারণে এদের ফর্মুলা অর্থাৎ সূত্রগুলো চেঞ্জ হয়ে যায়। তো কঠিন অবস্থার ক্ষেত্রে যে আমরা সূত্রগুলো ব্যবহার করি নর্মালি হচ্ছে ধরো এটার ক্ষেত্রে সূত্র ব্যবহার করি হচ্ছে পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। এখন এইটার আরো কয়েকটা রূপ আছে, ফর এক্সাম্পল পি ইজ ইকুয়াল টু এম জি ডিভাইডেড বাই এ। আবার এটার আর একটা রূপ আছে পি ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এম জি ডিভাইডেড বাই কখনো এল গুণন বি হবে, আবার কখনো এল গুণন এইচ হবে। সেই টপিকটা নিয়েও আমরা আলোচনা করব। আর এই তরল পদার্থের ক্ষেত্রে পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, এইটা একটা ইকুয়েশন আছে। এটা কিভাবে আসলে কেন আসলে এটা জানতে হবে। এর ক্ষেত্রে কয়েকটা ইকুয়েশন আছে। ধরো পি সমানুপাতি 1/v, এটা হলো বয়েলসের সূত্র। আর পি সমানুপাতি টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা, এটা হলো চার্লসের সূত্র। আর ভি সমানুপাতি এন, এটা একটা সূত্র। এটা হলো তোমার হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। এই তিনটা সূত্রকে মিক্সড করলে যে রূপ আসে সেটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এখন কথা হলো আমাদের এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 6 এ শুধুমাত্র পিভি ইজ ইকুয়াল টু এন আর টি এই সমীকরণটা রাখা হয়েছে। তো আমরা যারা মোটামুটি ভালো মানের একটু পড়াশোনা করি তাদের ক্ষেত্রে এখানে একটু কমন সেন্স রাখা উচিত ফর এমসিকিউ সলভের জন্য। তো আমরা আসলে প্রথমত আজকে আলোচনা করব হচ্ছে কঠিন পদার্থের চাপের এই সমীকরণটা কিভাবে আসলো, চাপ কাকে বলে, চাপের একক কি, এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আসি চাপ কি। চাপের যদি আমরা ডেফিনেশন দাঁড় করাই তাহলে আমরা বলতে পারি এরকম, একক একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। আচ্ছা, চাপ বলে, এই টপিকটা তুমি মনে রাখো। অর্থাৎ তুমি একটা বস্তুর উপরে একটা নির্দিষ্ট জায়গার উপরে তুমি লম্বভাবে যতটুকু বল দিবা সেটাই হচ্ছে তার চাপ। এখন এটার ধরো আমরা যদি আমাদের শীটের একটু খেয়াল করি, আমরা দেখি বেসিক বুকে আমাদের কি আছে। এটা দেখো এইখানে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া আছে। আর একটু ক্লিয়ার ভাবে আমরা যদি দেখি, তো এইখানে যেটা আমরা দেখতেছি সেটা হলো এই যে এখানে দেওয়া আছে কঠিন বস্তুর ক্ষেত্রে চাপ। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এই বৈশিষ্ট্যটা তুমি অবশ্যই মাথায় রাখবে। এখানে ইম্পর্টেন্ট থিং নাম্বার 1, কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযুক্ত চাপের মান দুটি বিষয়ের উপর নির্ভর করে। নাম্বার 1 লম্বভাবে প্রযুক্ত বলের উপর নির্ভর করে, নাম্বার 2 এরিয়া অথবা ক্ষেত্রফল।
অর্থাৎ ক্ষেত্রফল এবং লম্বভাবে প্রযুক্ত বল। তাহলে এই দুইটা টপিক তুমি যদি মনে রাখো তাহলে সেই ক্ষেত্রে চাপ তোমার হচ্ছে চাপের বেসিকটা আরেকটু সহজ হয়ে যায়। তাহলে ডেফিনেশন পরবর্তীতে দিছি, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। অথবা আরেকটা একক এখানে ডেফিনেশন দেওয়া হয়েছে, বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। আচ্ছা, তাহলে আমরা যদি আমাদের বোর্ডে ফিরে যাই, আমরা যেটা দেখব যে ধরো এরকম একটা বস্তু নিলাম, এটা হচ্ছে আমরা পরের স্লাইডে একটু দেখি এই বিষয়ে আমাদের কি আছে। আচ্ছা, এখানে ধরো এই যে এইখানে দেওয়া আছে, দেখো হলো একটা তল কল্পনা করতেছি, তলের মধ্যে লম্বভাবে প্রযুক্ত বল রেখাগুলো দেখানো হয়েছে। আচ্ছা, এটা নিয়ে আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করি তাহলে আমরা এরকম আলোচনা করতে পারি। ধরো আমরা এখানে লিখলাম হলো এরকম একটা তল নিলাম, তাহলে এইটার ক্ষেত্রফল এইদিকে ধরো এটা হচ্ছে দৈর্ঘ্য 1 মিটার, আর এইদিকে হলো প্রস্থ হলো 1 মিটার, আর এইখান থেকে এইদিকে হলো তোমার 1 মিটার হচ্ছে দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমরা যেটা পাই, এরিয়া ইকুয়ালস টু এল গুণন ভি, অর্থাৎ এইখান থেকে এল আর এইখান থেকে হলো বি, ব্রেথ, বি আর ই এ ডি টি এইচ, ব্রেথ হলো প্রস্থ, আর এইখান থেকে এই পর্যন্ত যেটা আসছে সেটা হলো লেন্থ, এলএনটি লেন্থ। তাহলে লেন্থ গুণন বি, তাহলে আমরা 1 মিটার গুণন 1 মিটার, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো 1 মিটার স্কয়ার, অর্থাৎ 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। তাহলে আমি যদি এভাবে লিখি, ই ক্ষেত্রফলের উপর লম্বভাবে একক ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল কতটুকু, তাহলে আমরা বলবো হলো এফ। যেরকম আমরা ধরো বলি যে ধরি সংখ্যাটি এক্স, মানে ধরি চালের পরিমাণ এক্স, ধরি জায়গার পরিমাণ এক্স, ধরো ম্যাথ করার সময় এরকম ধরি। কিন্তু যখন আমরা ফিজিক্স ওয়াইজ কোয়ান্টিটি অনুযায়ী বা রাশি অনুযায়ী কোনো কিছু জানবো না, তখন তার নামের যে সিম্বলটা থাকবে সেই সিম্বল অনুযায়ী ধরবো। ফর এক্সাম্পল আমরা এখানে দেখতে পারি, যেমন ধরো এখানে ক্ষেত্রফলের পরিমাণ কতটুকু আমি জানি না, তার জন্য আমি ধরি ক্ষেত্রফল এক্স, যেরকম ম্যাথে বলতাম, এখানে এসে বললাম ধরি ক্ষেত্রফল এ। অনুরূপভাবে লম্বভাবে প্রযুক্ত বল কতটুকু বল, আই হ্যাভ নো আইডিয়া দ্য অ্যামাউন্ট অফ দ্য ফোর্স। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আমাদের ধরে নিলাম, অনুমান করে ধরি বল, আমরা তাই বললাম যে এ ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা বলতেছি হলো চাপ। তাহলে আমি লিখলাম এই ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের পরিমাণ, বলের পরিমাণ ইকুয়াল টু এফ। এখন আমি লিখলাম, ধরো এইখানে আমি যদি এরকম একটা টপিক লিখি, ধরো আমরা লিখলাম 10 কেজি চাউলের দাম হচ্ছে 150 টাকা বিটিডি। এখন এইখানে এর চাইতে ছোট একটা ইউনিট লিখলাম 1 কেজি চাউল। তাহলে 1 কেজি চাউলের দাম আমরা জানি বিগ ইউনিট থেকে স্মল ইউনিটে মুভ করলে সেটা হলো এই নাম্বারস দ্বারা পরবর্তী রাশিকে ভাগ করতে হয়, অর্থাৎ 150 ডিভাইডেড বাই 10 তোমার হচ্ছে টাকা। এই হলো বিষয়। অনুরূপভাবে এইখানে এ হলো ধরো আমরা একটা বিগ ইউনিট থেকে 1 একক, আমরা বলছি চাপের সংখ্যার মধ্যে কিন্তু আমরা বলে আসছি একক ক্ষেত্রফল, তার মানে একক মানে হচ্ছে এখানে 1 মিটার স্কয়ার। দ্যাট মিনস আমি এখানে লিখলাম 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল ইকুয়ালস টু, এখানে যেরকম 10 কেজির জন্য 1 কেজিতে মুভ করলে 150 ডিভাইডেড বাই 10, অনুরূপভাবে এইখান থেকে এ থেকে আমি 1 এ নামলাম, তার জন্য এ দ্বারা এখানে ভাগ দেবো এফ কে ডিভাইডেড বাই এ। তাহলে দেখো প্রথমে যে আমরা ডেফিনেশনটা দেখে আসলাম, এই যে এখানে দেখো একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে, সেই হিসাবে আমরা এই জায়গায় কি করতে পারি, এইখানে আমরা হলো তোমার এই অংশকে, অর্থাৎ এই যে এই অংশকে আমরা এখন বলতে পারি তোমার এটাকে কি বলা হবে, তোমাকে বলা হবে এটাকে চাপ বলা হবে, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, ধরো আমরা এই অংশটা এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, তারপর এই অংশ পুরোটাই বাদ দিলাম, আমি এই লেখাটুকু এখানে কপি করে নিয়ে আসতেছি, অর্থাৎ এ মিটার ক্ষেত্রফলের উপর লম্বভাবে, এই যে দেখো এ মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। তাহলে এই যে এখন এইটুকুকে আমরা বলতে পারি এ মিটার
এ মিটার স্কোয়ার, অর্থাৎ এ মিটার স্কোয়ার, এ মিটার মানে কি, এখানে এইটুকুকে আমরা বলতে পারি একক। আচ্ছা দেখো, তাহলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে, চাপ। তার মানে এই সম্পূর্ণ হলুদ কালার যে বক্সটা আছে, ইয়েলো কালার, এই বক্সটাকে আমরা বলতে পারি চাপ। তাহলে এই বক্স কার সমান, ওই পাশে এফ ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু আমরা পাইলাম হচ্ছে এফ ডিভাইডেড বাই। এখন চাপ, চাপের ইংরেজি হলো প্রেসার, প্রেসারকে পি দ্বারা প্রকাশ করলাম ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এ। এটা হলো কঠিন বস্তুর ক্ষেত্রে চাপ বের করার রাশিমালা। তাহলে এইটা দিয়ে তুমি হলো চাপের রাশিমালা বের করবা। ওকে, এখন এইখান থেকে চাপের নর্মাল একটা একক বের করব। তাহলে আমি লিখবো এখানে চাপের একক, একক প্রতিপাদন, প্রতিপাদন। ওকে, আসো এখন শুরু করি। এখানে আমরা জানি যে চাপ ইকুয়ালস টু আমরা জানি বল, উপরে আছে বল আর নিচে আছে হলো তোমার ক্ষেত্রফল। তাহলে এইখান থেকে আমরা যেটা দেখব, কিসের একক বের করতে চাই, আমরা হলো চাপের একক বের করতে চাই। আচ্ছা ওকে, তাহলে যদি চাপের একক বের করি, অবশ্যই কার কার এককের প্রয়োজন হবে, আমার প্রয়োজন হবে হচ্ছে যার যার সাথে অর রিলেশন আছে, চাপের সাথে যার যার রিলেশন আছে। চাপের সাথে রিলেশন আছে হলো তোমার বলের, চাপের সাথে রিলেশন আছে তোমার হলো ক্ষেত্রফলের। দ্যাটস ওয়াই আমি এখানে বল এবং ক্ষেত্রফলের সহযোগিতা নিতে চাই, বল এবং ক্ষেত্রফলের সহযোগিতা নিতে চাই। ওকে আসো, তাহলে বল এবং ক্ষেত্রফল আমি এখানে ধরো এভাবে লিখলাম চাপ এর একক। তাহলে এখানে কি দাঁড়ায়, এখানে উপরে লিখতে হবে তাহলে হচ্ছে বল এর একক, একক, নিচে লিখলাম ক্ষেত্রফল এর একক। এইভাবে আমরা লিখে নিলাম। তার মানে চাপের একক যদি আমরা বের করতে চাই বা বুঝতে চাই অথবা শিখতে চাই, আমাকে হেল্প নিতে হচ্ছে হলো বলের একক এবং ক্ষেত্রফলের একক। বলের এককটা কি, আমরা থার্ড চ্যাপ্টারে পড়ে আসছি, বলের একক হচ্ছে নিউটন, আর হলো ক্ষেত্রফলের একক একটু আগে দেখে আসলাম মিটার স্কয়ার। তাহলে আমরা জানি নিচের রাশি যদি উপরে ওঠে, অর্থাৎ এইটাকে আমরা এইভাবে লিখতে পারি নিউটন পার মিটার স্কোয়ার, আর নিচের কোনো রাশিকে উপর উঠালে আমরা নর্মালি কি করি, পাওয়ারের সামনে মাইনাস দেই। তাহলে এইখানে এই যে মাইনাস দিলাম, অর্থাৎ চাপের তোমার নর্মাল একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার। চাপের নর্মাল একক কি, নিউটন মিটার স্কোয়ার। এখন এই নিউটন মিটার স্কোয়ারের সাথে প্যাসকেলের একটা সম্পর্ক রয়েছে। আমরা দেখি কিভাবে সেই সম্পর্কটা হয়। আমরা এখানে লিখবো হচ্ছে ধরো এভাবে লিখলাম চাপ ইকুয়ালস টু, এখানে লিখলাম বল, আর এই জায়গায় লিখলাম হলো তোমার ক্ষেত্রফল, ক্ষেত্রফল। এখন চাপের একক হলো তোমার প্যাসকেল ইকুয়ালস টু, এটার একক হচ্ছে তোমার নিউটন, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সব সময় মনে রাখবা প্রতিটা ইউনিট অথবা পৃথিবীতে যত রাশি রয়েছে, প্রত্যেকটা রাশির সিম্বল আর এককের সাথে আমরা জানি সহগ হিসাবে 1 থাকে। অর্থাৎ সেন্স মেক করলাম, প্রত্যেকটা ইউনিট সিম্বলের সাথে এখানে 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। তাহলে আমাদের কি দাঁড়ায়, 1 প্যাসকেল ইকুয়ালস টু নিউটন আর মিটারকে পাশাপাশি যদি লিখি, তাহলে আমরা লিখলাম 1 নিউটন গুণন 1 মিটার স্কোয়ার, এরকম লিখতে পারি। অতএব 1 গুণ করলে আমাদের 1 আসতেছে, 1 প্যাসকেল ইকুয়ালস টু 1 নিউটন, আর এই মিটার, সরি এখানে একটা ইনভার্স হবে, নিউটন মিটার ইনভার্স 2। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি হচ্ছে যে প্যাসকেলের সাথে প্যাসকেল অর্থাৎ চাপের এককের সাথে বলের একক এবং ক্ষেত্রফলের এককের সম্পর্ক হলো 1 প্যাসকেল ইকুয়ালস টু 1 প্যাসকেল ইকুয়ালস টু 1 প্যাসকেল। অ্যাজ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সম্পর্ক, যেটা প্রায় নর্বে থেকে আমরা পেতে পারি। 1 প্যাসকেল ইকুয়ালস টু 1 নিউটন মিটার ইনভার্স 2, 1 প্যাসকেল ইজ ইকুয়াল টু 1 নিউটন মিটার ইনভার্স 2। এখন এইখান থেকে এরকম একটা কোশ্চেন আসে, ধরো 10 প্যাসকেল কাকে বলা হয়, 15 প্যাসকেল কাকে বলা হয়, 16 প্যাসকেল কাকে বলা হয়, এরকম কোশ্চেন আসতে পারে। এটার অ্যান্সারটা তুমি শুরুই করবা হলো এইভাবে, তুমি লিখবা প্রথমে, যেহেতু এখানে ধরো এখানে চাপ, এটা হলো প্যাসকেল হলো চাপের একক, যেহেতু এটা চাপের, তাহলে প্রথমেই লিখবা আমরা জানি চাপ ইকুয়ালস টু বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। আচ্ছা, বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তাহলে তুমি প্রতিটা ইউনিট সহ 1 সহ একটা ইউনিট লিখে দাও। চাপের একক হচ্ছে প্যাসকেল, প্যাসকেলের সামনে 1 আছে। বলের একক হলো নিউটন, নিউটনের সামনে 1 আছে। ক্ষেত্রফলের একক হলো মিটার স্কোয়ার, দিয়ে দিলাম 1 আছে। কিন্তু আমার তো আসলে 1 প্যাসকেল চাই নাই, আমার কাছে চেয়েছে কত, আমার কাছে চেয়েছে হলো 10 প্যাসকেল। বলতে কি বুঝো, তাহলে সামনে আমি 10 দ্বারা গুণ করে দিলাম।
অবশ্যই আমরা সবাই জানি ইকুয়েশনের, যে কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের আমরা বাম পাশে যত কোয়ান্টিটি দ্বারা গুণ করব, যে পরিমাণ ডান পাশে ঠিক সেম অ্যামাউন্ট পরিমাণ গুণ করতে হয়। বাম পাশে যত অ্যামাউন্ট যোগ বিয়োগ ভাগ গুণ যাই কিছু করি, ডান পাশেও সেম করতে হয়। দ্যাটস ওয়াই আমি এখানে লেফট সাইডে 10 দ্বারা গুণ করছি, রাইট সাইডেও 10 দ্বারা গুণ করলাম। এখন তুমি সবাই, আমরা সবাই জানি যে সামনের এই ধরো এই যে এখানে আছে x ডিভাইডেড বাই y, সামনে ধরো আছে হলো a, এইদিকে আছে ধরো হলো b, তাহলে এই a কি নিচে নামবে না, a হলো উপরের সংখ্যার সাথে গুণ, b হলো উপরের সংখ্যার সাথে গুণ, মানে হচ্ছে ax b ডিভাইডেড বাই y, দ্য সেম থিং এটার ক্ষেত্রেও তাই। আমরা এটাকে বলতে পারি এইটার ক্ষেত্রে, অর্থাৎ এই 10টা হচ্ছে তোমার হলো উপরে চলে যাবে, অর্থাৎ নিউটনের সাথে গুণ হবে। তাহলে এখানে 10 আর 1 গুণ করলে আমরা যেটা পাই সেটা হলো 10 প্যাসকেল, ওকে 10 প্যাসকেল ইকুয়ালস টু 10 নিউটন, ওকে 10 নিউটন ডিভাইডেড বাই 1 মিটার স্কয়ার। এই যে রিলেশন পাইলাম, এখান থেকে এখন আমরা হলো আমরা কি করব, এইটার হলো ডেফিনেশন দাঁড় করাবো কিরকম ভাবে, অর্থাৎ লিখে আমরা এখানে লিখব 10 প্যাসকেল বলতে বোঝায়, এটা লিখলাম। 10 প্যাসকেল বলতে কি বোঝায়, তুমি বলবা সবসময় নিচ থেকে উপরের দিকে উঠবা, বলো তো কি বললাম, এই নিচ থেকে উপরের দিকে উঠবা, অর্থাৎ বলবা 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর, এই যে এখানে কিন্তু ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলের উপর 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 10 নিউটন, অর্থাৎ এই যে উপরে বল আছে, তাহলে আমি লিখলাম 10 নিউটন বল লম্বভাবে অনুভূত হলে তাকে 10 প্যাসকেল বলা হয়। এই যে আইসা এই পাশ ধরলাম, তাকে 10 প্যাসকেল চাপ বলে। আচ্ছা, এখন আরো একটা মজার বিষয় আছে, এটাকে কিন্তু আরো কয়েকভাবে তুমি লিখতে পারো। এখন এইটাকে যদি আমি পাশে লিখলাম এইভাবে, ধরো উপরে দিলাম হচ্ছে তোমার হলো 20 প্যাসকেল 20 নিউটন, আর নিচে দিলাম হচ্ছে তোমার হলো 2 মিটার স্কয়ার, অর্থাৎ আমি যদি এটাকে তোমার হলো ভাগ করে দেই, তাহলে কিন্তু ঘুরে 10 আর নিচে 1 থাকতেছে, মানে হলো তোমার মনে রাখতে হবে এই পাশে যে নাম্বার আছে সেই নাম্বারই রাখতে হবে। তাই আমি উপরে 10 লিখলাম, লিখে নিচে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে 10ই রইল, অর্থাৎ 2 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 10 নিউটন বল অনুভূত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হয় তাকে বলা হয় হচ্ছে 10 প্যাসকেল। আবার এটাকে এভাবেও বলতে পারো, তোমার এখানে 10 রাখতে হবে, তাই তো, উপরে তুমি নিলা হচ্ছে 100 নিউটন, আর নিচে তুমি নিলা হচ্ছে তুমি হলো 10 10 10 100, ধরো আমি এখানে দিয়ে দিলাম 10 মিটার স্কয়ার। তাহলে তুমি বলতে পারো এটাকে কাটলে, দেখো এটাকে কাটলে তোমার কি থাকে, এই যে এখান থেকে থাকে হলো 10 আর এই জায়গায় থাকে 1, তাহলে কিন্তু ঘুরেও ওই আগের মতোই এই স্টেটে আসলো, অর্থাৎ এই যে 10 নিউটন ডিভাইডেড বাই 1 মিটার স্কয়ার। তাহলে তুমি কি বলবা, 10 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 10 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 10 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর যদি 100 নিউটন বল অনুভূত হয় এবং সেই সময় যে চাপ উৎপাদন হবে বা যে পরিমাণ চাপ অনুভূত হবে তাকেই বলা হবে হচ্ছে 10 প্যাসকেল। এইভাবে তুমি কয়েকটা ডেফিনেশন কোশ্চেন আকারে লিখে, মানে এরকম কোশ্চেন নিজেই লিখবা, হচ্ছে খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করবা, 15 প্যাসকেল চাপ বলতে কি বোঝো, 10 প্যাসকেল চাপ বলতে কি বোঝো, এটা তুমি নিজে বাসায় প্র্যাকটিস করবা। ওকে, এখন ম্যাথ করার সময় তোমার একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো বায়ুমণ্ডলীয় চাপের একক হচ্ছে এটিএম, যেটা সব অ্যাটমসফিয়ারিক শব্দ থেকে এসেছে। অ্যাটমসফিয়ার অর্থ বায়ুমণ্ডল, আর অ্যাটমসফিয়ারিক মানে হচ্ছে বায়ুমণ্ডলীয়। তো অ্যাটমসফিয়ারিক অ্যাটমস প্রেসার অ্যান্ড হলো নর্মাল প্রেসার প্যাসকেল, এই দুইটার মধ্যে একটা রিলেশন আছে। সেই রিলেশন কি, এখানে দেখো আমি লিখে রাখছি 1 অ্যাটম ইকুয়ালস টু 101 325 প্যাসকেল, এইভাবে মনে রাখি 101, অর্থাৎ এইভাবে 1 ATM ইকুয়ালস টু 101 325 প্যাসকেল, এইভাবে মনে রাখবা। অর্থাৎ যদি কোথাও ম্যাথ করার সময় তুমি দেখতেছো যে 1 অ্যাটম আর 75 অ্যাটম 60 অ্যাটম 70 অ্যাটম এরকম অ্যাটম ইউনিটে থাকে, তাহলে ম্যাথ করার সময় এসএসসি লেভেলে আমাদের মনে রাখতে হবে এটাকে প্যাসকেলে রূপান্তর করতে হবে, না হলে আমাদের ম্যাথ হবে না। তাহলে চাপের অপর একটা একক আছে, সেটা হলো অ্যাটমস, তারপর এখানে লিখছি বায়ুমণ্ডলের চাপ পরিমাপের সময় সাধারণত অ্যাটমস এককটা ব্যবহার করা হয়। তারপরে অ্যাটমসফিয়ার শব্দ থেকে অ্যাটম নেওয়া হয়েছে, অ্যাটমসফিয়ার শব্দ থেকে অ্যাটম নেওয়া হয়েছে, আর অ্যাটমসফিয়ারিক শব্দের অর্থ হলো বায়ুমণ্ডলীয়। ওকে,
আচ্ছা, এইবার তুমি যে বিষয়টা দেখবা, আমরা যাচ্ছি হলো লিকুইডের মধ্যে প্রেসার এর সমীকরণ যেটা, সেটা হলো পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। এই সমীকরণটা আমরা কিভাবে ব্যবহার করি, একটা জিনিস খেয়াল করবা, এটা নর্মালি তোমার হচ্ছে সমীকরণটা ডিপেন্ড করে হচ্ছে কতটুকু গভীর আছে, মানে চাপের পরিমাণ ডিপেন্ড করে কতটুকু। এখন কেন গভীরতার উপর নির্ভর করে, এই টপিকটা আমাদের জানতে হবে। চলো শুরু করি। ওকে, এখানে এটা পড়তে গিয়ে আমাদের একটু ঘনত্ব সম্পর্কে জানতে হয়, না হলে এই সমীকরণ ইকুয়েশনটা প্রতিপাদন করা যায় না। তারপর আমি শুরু করি। ধরো আমরা নর্মালি জানি পি ইজ ইকুয়াল টু এইচ এফ ডিভাইডেড বাই এ। এটা হলো চাপের মূল সমীকরণ। এখন আমরা ধরো এখানে লিখলাম হচ্ছে এফ ইকুয়ালস টু এম জি, বিকজ অফ দ্যাট চাপটা উপর থেকে নিচের দিকে লম্বভাবে অনুভূত হবে। এখন আমরা সবাই জানি হলো তোমার হলো যে ঘনত্বের একটা ইকুয়েশন আছে, ঘনত্ব, সেটা হলো ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর ডিভাইডেড বাই আয়তন। আয়তন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঘনত্ব নিয়ে আলাদা একটা লেকচার তৈরি করব। এখানে আপাতত সেন্স নাও যে হচ্ছে একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়, একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়, এটুকু সেন্স থাকুক আমাদের মাথায়। তাহলে ঘনত্বকে ইংরেজি লেটার ডি দ্বারাও প্রকাশ করা হয়, ডেনসিটি থেকে, স্মল ডি ক্যাপিটাল ডি। আর আমরা এটাকে প্রকাশ করি হলো ম্যাক্সিমামই প্রকাশ করি, ম্যাক্সিমাম টাইম আমরা প্রকাশ করি হলো তোমার হলো গ্রিক লেটার রো দ্বারা। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি, রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। এখন আমাদের এইখানে আসলে দরকার হলো এম এর মান। কিসের মান দরকার? এম। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখান থেকে এমটাকে এই পাশে নিয়ে আসলাম, রো ভি, ভলিউম, আয়তন। এখন ভলিউম, আয়তন সমান সমান কি? এখন আমরা এই জিনিসটাকে একদম 3, 4, 5 থেকে পড়ে আসছি। ভলিউম ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখন দৈর্ঘ্য এবং প্রস্থ থেকে আমরা যেটা পাই এরিয়া, আর এখানে পাই হলো উচ্চতা এইচ, স্মল এইচ দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা এখন এখানে পাচ্ছি রো ইকুয়ালস টু এ এইচ, এই যে এ এইচ আর পাশে এ এইচ, সরি, হ্যাঁ, এখানে পাইতেছিল এ এইচ, মানে হচ্ছে যে তোমার হলো লেন্থ অ্যান্ড ব্রেথ, এইটুকু মিলে এরিয়া, আর হলো এইচটা ছিল। তাহলে এ এইচ পেলাম, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি এ এইচ রো, এটা লিখতে পারি। অর্থাৎ এ এইচ কে সামনে নিয়ে আসলাম, রোকে পিছনে দিলাম। তাহলে আমি যেটা পাইলাম এম ইজ ইকুয়াল টু, আমরা পাইলাম এ এইচ রো। তাহলে আমি এটা এখানে বসিয়ে দিই, এই মানটা এখানে ইনক্লুড করে দিই। এফ ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে এ এইচ রো, এই এম এর মানটা এখানে বসালাম। অবশিষ্ট আছে আমাদের হলো জি, এখানে জি দিয়ে দিলাম। তার মানে মনে রাখবা, তরল পদার্থের ভিতরে যে বল অনুভূত হয়, সে তার ম্যাথ বের করতে হলে আমাদের বের করতে হবে এফ ইজ ইকুয়াল টু এ এইচ রো জি। এটা দ্বারা তরল পদার্থের ভিতরে অনুভূত বল পরিমাপ করা হয়। আমরা বলের নর্মাল সমীকরণ জানি, এফ সমান সমান এম এ যখন বস্তুটা সামনে অথবা পিছনের দিকে মুভ করবে, এফ সমান সমান এম জি যখন বস্তুটা নিচ দিকে অথবা উপর দিকে মুভ করবে। আর তরল পদার্থের ভিতরে যদি আমরা বের করি, তাহলে আমাদের করতে হবে এফ ইজ ইকুয়াল টু এ এইচ রো জি, এ এইচ রো জি। এটা হলো লিকুইড ফর্মের ভিতরে যদি কোনো বস্তু অবস্থান করে, লিকুইড ফর্মের ভিতরে যদি কোনো বস্তু অবস্থান করে এবং তার মধ্যে কি পরিমাণ লিকুইড ফর্ম বল দিচ্ছে, সেটা বের করার জন্য আমাদের এ এইচ রো জি সমীকরণটা ব্যবহার করতে হবে। আসো তাহলে এই মানটা এখন এখানে বসিয়ে দেই। তাহলে আমরা পাবো ই ইজ ইকুয়াল টু এ এইচ রো জি, আর নিচে হলো তোমার এ। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এ এবং এই এটা উঠিয়ে দিতে পারি। অতএব আমার আসতেছে পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। এটাই হলো আমাদের তরল পদার্থের ভিতরে অনুভূত চাপের পরিমাণ, অর্থাৎ তরল পদার্থের ভিতরে কি পরিমাণ চাপ আছে। তাহলে এই ফিশটা দেখো 4 মিটার পানির নিচে আছে, এই ক্ষেত্রে পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। তাহলে আমরা এখানে কিন্তু নর্মালি শর্ট একটা ম্যাথ করেই ফেলতে পারি। এখানে এইচ এর মান হলো এই যে এখান থেকে যতটুকু, এইটুকু হলো তোমার এইচ, অর্থাৎ 4। আর রো, রো মানে হচ্ছে তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব। তাহলে তরলের ঘনত্ব রো ইজ ইকুয়াল টু, এটা আমাদের কনস্ট্যান্ট ভ্যালু 1000 কেজি মিটার ইনভার্স 3। তাহলে আমি এখন এখানে বসিয়ে দিলাম 1000, আর জি এর মান হলো 9.8। দ্য সেম পয়েন্ট ইজ হেয়ার, অর্থাৎ এই মাছটা কি পরিমাণ চাপ অনুভব করতেছে এটাও যদি আমরা বের করি, তাহলে এটা হচ্ছে ফিশ এক্স, এটা হলো ফিশ ওয়াই, অর্থাৎ এখানে আমরা এফ অফ ওয়াই ইকুয়ালস টু আমরা এখানে দিতে পারি 7 মিটার, আর হচ্ছে তোমার হলো 1000 ইন্টু 9.8।
এভাবে এখান থেকেও আমরা দেখতে পারবো যে এই মাছটা কতটুকু চাপ অনুভব করতেছে। এটা গেল আমাদের। এখন আরেকটা থিঙ্ক করো, দেখো এখানে লাস্টে যে ডিজিটগুলো আছে এই মানটুকু কিন্তু কখনো চেঞ্জ হচ্ছে না। 1000 ইন্টু 9.8, 1000 ইন্টু 9.8, এটুকুর কি কোনো চেঞ্জ হচ্ছে? হচ্ছে না কিন্তু। তাহলে চেঞ্জ হচ্ছে শুধু উচ্চতা। কি হচ্ছে? উচ্চতা। হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা থিঙ্ক আছে, সেটা হলো ধরো এই মাছটা আছে হলো তরলে, এই মাছটা আছে গ্লিসারিনের পাত্রে, তাহলে কিন্তু চাপের মান চেঞ্জ হবে। কিন্তু সেম তরলে থাকলে আমরা তখন ঘনত্ব একই হয়, তাহলে চাপ তখন হচ্ছে তোমার ঘনত্বের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র উচ্চতার উপর ডিপেন্ড করে। কারণ এখানে হলো 4 মিটার নিচে আছে, আর এখানে আছে তোমার হলো 7 মিটার নিচে। এই চিত্রটা যদি তুমি লক্ষ্য করো, দেখো এই পানিটা কাছে পড়তেছে, এই পানি তার সাথে একটু দূরে পড়তেছে, এটা তার সাথে একটু দূরে। হোয়াই? কেন এরকম হচ্ছে? এটা রিজন ওয়ানলি ওয়ান ফর এদের উচ্চতা। যেমন এই সারফেস থেকে, তরল পদার্থের সারফেস থেকে এখানে এইটুকু হলো উচ্চতা, আর এইটার উচ্চতা হচ্ছে এই পর্যন্ত, আর এইটার উচ্চতা দেখো এই পর্যন্ত। অর্থাৎ যার উচ্চতা যত বেশি হয়েছে, যার গভীরতা যত বেশি হয়েছে, যার গভীরতা যত বেশি হয়েছে, সেইখান থেকে বেশি প্রেসারে তরল পদার্থ মুভ করতেছে। এটা মাথায় রাখবা। ওকে, এখন পরবর্তী স্টেপ আমরা যেটা দেখব, এখানে একটা পয়েন্ট, এখানে একটু ভুল আছে, 101 325, এখানে একটা রুল লেখা আছে আমাদের, সৃজনশীল রুল নাম্বার। সৃজনশীল প্রশ্নে অথবা এমসিকিউ প্রশ্নে উত্তর করার সময় যদি এককে চাপের মান দেওয়া থাকে, তাহলে 101 325 দ্বারা গুণ করে প্যাসকেল অথবা নিউটন মিটার ইনভার্স টু এককে কনভার্ট করে ম্যাথ করা লাগবে। যেমন এখানে তোমার আমরা উদাহরণ দিতে পারি, ধরো ম্যাথ এমসিকিউ তুমি দেখছো 10 অ্যাটম আছে, এখন এটা দিয়ে তুমি যদি ম্যাথ করা হবে না, তাহলে তোমার কি করতে হবে? এখানে হচ্ছে 10 অ্যাটমের সাথে আমরা জানি উই নো এভরিওয়ান 1 এটিএম ইকুয়ালস টু হলো 125 প্যাসকেল, এইটা আমরা জানি। তাহলে আমি কি করতে পারি? এই যে 1 অ্যাটমের যে মান আছে, সেই মানটুকু আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। অর্থাৎ এই যে এখানে বসায় দিলাম 101 হলো তোমার হলো 101 325, এখানে একটু ভুল হয়েছে, 101 325 এটুকু বাদ, আমরা নতুন করে লিখি, ঠিক আছে? তাহলে আমরা লিখলাম এটাকে 101, এখানে লিখলাম 101 325 দ্বারা গুণ করার পর যেটা আসতেছে, অর্থাৎ 1013250 প্যাসকেল। এই যে এইটা দিয়ে তোমার ম্যাথ করতে হবে, আন্ডারস্ট্যান্ড? ওকে, এখন এইখানে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটাও খুব ইম্পর্টেন্ট একটা টপ বিষয়, এটা মাথায় না রাখলে হবে না। এখানে দেখো চাপ সমান আমরা যেটা পাইছি বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তাহলে ধরো আমি এই জায়গায় লিখলাম P = F ডিভাইডেড বাই A। মানে এটাকে যদি আমি অ্যানালাইসিস করি, এরকম যদি করি কোনো কারণে, তাহলে কেমন হয়? ধরো এইখান থেকে এটুকু দূরে রাখলাম, এটা এখানে নিয়ে আসলাম। এপের হলো নিচে, কিন্তু এখানে এপের হলো নিচে, দেখো এখানে এপের নিচে 1 আছে, আর হলো তোমার হলো এর উপরে 1 আছে। দ্যাট মিনস এটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমার এরকম আসতেছে F = F ওকে F × 1/A। অর্থাৎ পির সাথে P = 1 F ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই A। অর্থাৎ পির সাথে বলের সম্পর্কটা সমানের সমান, পির সাথে বলের সম্পর্কটা, ওর সাথে ওর সম্পর্কটা সমানের সমান, বাট পির সাথে ক্ষেত্রফলের সম্পর্কটা ব্যস্তানুপাত। অর্থাৎ আমরা যদি এখন আলাদা করে ফেলি, ধরো এই অংশটা আলাদা করলাম, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে P = F, এরকম একটা সম্পর্ক পাই। আর আমরা যদি হলো পির সাথে ক্ষেত্রফলের সম্পর্ক নেই, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে P = 1/F। অর্থাৎ প্রেসার যদি বেশি হয় তাহলে ক্ষেত্রফল হবে কম, উল্টা দিক ক্ষেত্রফল যদি বেশি হয় প্রেসার হবে কম, ক্ষেত্রফল যদি কম হয় প্রেসার হবে বেশি। এখন আমরা ধরো এখানে একটা কলম নিতে পারি, এরকম একটা উদাহরণ দেওয়ার জন্য। ধরো এই পেনটা আমি নিলাম, এটা হাতের তালুর মধ্যে যদি আমি বল প্রয়োগ করি, দেখো আমি কিন্তু অনেক শক্তি প্রয়োগ করছি অথবা বল প্রয়োগ করছি, মোটামুটি আমি সেটা আমার ধারণ ক্ষমতা সহ্য হয়েছে, অর্থাৎ একটা বড় জায়গা দখল করছে। আর উল্টা দিক থেকে আমরা যদি এইখানে এই লিপটাকে উপর থেকে নিচের দিকে দেই, দেখো একটি আঙ্গুল, মানে আমি 1 ফিঙ্গার দ্বারা এখানে প্রেসার দিলাম, অর্থাৎ বল প্রয়োগ করলাম, লম্বভাবে প্রযুক্ত বলকে প্রেসার বলে, আমি নিতে পারতেছি না। অর্থাৎ এইখানে দেখো এখানে প্রচুর পরিমাণ চাপ অনুভূত হয়েছে। অর্থাৎ ক্ষেত্রফল যত কম হবে, এখানে দেখো আমরা এর জন্য বেসিক আকারে লিখছি
চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক, চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। এই যে এখানে আমরা দেখে আসলাম চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ক্ষেত্রফল বাড়লে চাপ কমে যায় আর ক্ষেত্রফল কমালে চাপ বেড়ে যায়। চাপের সাথে বলের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিক কিভাবে? সমান চিহ্নকে আমি সমানুপাতিক কোন অ্যাঙ্গেল থেকে বললাম? ধরো মনে মনে তুমি এখানে এটাকে লিখছো এফ সমান সমান পি সমান সমান এফ, তাহলে পি সমান সমান এখানে 1 ইন্টু এফ, এখানে 1 হলো একটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট যখন কোথাও থাকে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যদি আমরা উঠিয়ে দিই সেখানে সমানুপাতি চিহ্ন আসে, তাহলে পি সমান সমান এফ। দ্যাটস ওয়াই আমি এখানে বলেছি চাপের সাথে বলের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, চাপের সাথে বলের সম্পর্ক হলো সমানুপাতিক। এইবার আসো, বল বাড়ালে চাপ বাড়বে, বল বাড়ালে চাপ বাড়বে, আর বল কমালে বল যদি আমরা কমাই তাহলে চাপ কমে যায়। এটাই হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এই সম্পর্ক দিয়ে আমরা অনেকগুলো ধরো ছোট প্রশ্ন 2 মার্কের প্রশ্ন সলভ করব, অনেক নৈর্ব্যতিক আমরা এটা দ্বারা সলভ করতে পারবো। ইভেন দো এটা সৃজনশীল সলভিং এর ক্ষেত্রেও একটা সৃজনশীলের পার্ট আকারে আমাদের প্রয়োজন হয়ে থাকে। ওকে, এখন তুমি একটা জিনিস খেয়াল করবা, তোমার হচ্ছে প্রযুক্ত বল এবং বস্তুর ওজনের সাথে একটা কন্ডিশন রয়েছে বা সম্পর্ক রয়েছে। সেটা কেমন? ধরো তুমি লম্বভাবে, যেহেতু আমরা বলতেছি প্রযুক্ত বল, এটা একটা বস্তু, এইখানে যেটা মিন করা হয়েছে লম্বভাবে বল প্রযুক্ত হচ্ছে, কিন্তু বস্তুকে আবার হচ্ছে পৃথিবীর কেন্দ্র টানতেছে, অর্থাৎ প্রযুক্ত বল হলো এখানে এফ আর বস্তুর ওয়েট বা ওজন হলো ডব্লিউ। দুটাই মুভমেন্ট হলো নিচের দিকে। এই ক্ষেত্রে এফ সমান সমান আমরা জানি হচ্ছে এমজি, উপর থেকে নিচের দিকে বা নিচ থেকে উপর দিকে মুভমেন্টের ক্ষেত্রে এই সমীকরণ নরমালি আমরা ইউজ করি। আর ওজনের ক্ষেত্রে হলো এমজি। তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি হলো 1 সমীকরণ, এখানে লিখতে পারি 2 সমীকরণ। 1 এন্ড 2 নং সমীকরণ হতে আমরা যেটা পাই তোমার হচ্ছে এফ ইজ ইকুয়াল টু ডব্লিউ, অর্থাৎ অনেক সময় আমরা দেখব বলে বলের জায়গায় আমরা হচ্ছে পি লিখতেছি, বলের জায়গায় হচ্ছে ডব্লিউ লিখতেছে, এটা মাথায় রাখবা, এটা একটা ইম্পর্টেন্ট থিং। ওকে, এইবার দেখো এখানে বয়েলস ল নিয়ে একটু কথা বলি, অর্থাৎ গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে গ্যাসীয় স্টেট, এখানে যেটা আমরা দেখতেছি এই গ্যাসীয় পদার্থগুলা পাত্রের গায়ে অনবরত চাপ দিচ্ছে, ঠিক আছে? অথবা আমরা যেটা দেখতেছি এটার নাম হচ্ছে তোমার হলো, এটা একটা সিলিন্ডারিক্যাল তোমার হচ্ছে পাত্র, আর এটা হলো তোমার যেটা দেওয়া হচ্ছে এটার নাম হচ্ছে হলো পিস্টন। পিস্টন পিস্টন হচ্ছে তাকেই বলা হয়, পিস্টন হলো সেই সিস্টেম যা হলো একটা সিলিন্ডারের ভিতর দিয়ে যাতায়াত করতে পারে, কিন্তু কোনো ধরনের গ্যাসীয় পদার্থ বা তরল পদার্থ তার ভিতর দিয়ে বাইরেও আসতে পারবে না, ভিতরেও প্রবেশ করতে পারবে না। অর্থাৎ এই সিস্টেমটা হলো একটা পিস্টন। পিস্টন দিয়ে চাপ দিয়ে গ্যাসের আয়তনকে কমিয়ে দিচ্ছে, ভলিউমকে, অর্থাৎ প্রেশার এখানে যতটুকু আছে, দেখো প্রেশার কিন্তু এখানে এইটুকু দেখাচ্ছে, কারণ কি? কারণ এটা উপরে আছে, কিন্তু গ্যাসকে যখন চাপ দেয় নিচের দিকে নামিয়ে দিল, গ্যাস তাকে বেশি পরিমাণে চাপ দিতেছে, যার জন্য দেখো এইখানে ছিল গ্যাসের পরিমাপ, এটা বেড়ে এতটুকু হইলো। অর্থাৎ ভলিউম যখন কমে যায় চাপ তখন বাড়ে, আবার ভলিউম যখন দেখো এখান থেকে এই পর্যন্ত ভলিউম ছিল, এইটুকু দখল করতেছিল, তখন চাপ কম ছিল। এই টপিকটার নাম হচ্ছে বয়েলসের সূত্র, অর্থাৎ পি সমানুপাতি 1 ভলিউম, অর্থাৎ চাপ হলো আয়তনের সমানুপাতিক, যেটাকে আমরা ম্যাথ করে আমরা এরকম রূপ দিতে পারি, পি এখানে একটা কনস্ট্যান্ট কে নিলাম 1/v, এটা হলো 1 নাম্বার বস্তুর ক্ষেত্রে। আর যদি 2 নম্বর বস্তু হয় P2 ইজ ইকুয়াল টু K 1/v2, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, অর্থাৎ এইদিকে তোমার হলো K কে উপরে দিতে পারি, P1 ইজ ইকুয়াল টু K ডিভাইডেড বাই হলো V1, নিচে 1, তাহলে আমরা এটাকে লিখতে পারি এইদিকে গুণ করে আমরা লিখতে পারি P1 V1 ইজ ইকুয়াল টু K। অনুরূপভাবে এখান থেকে ওখানে যা করলাম তাই করে আমরা লিখতে পারি P2 V2 ইজ ইকুয়াল টু K। তাহলে দেখো এই ধ্রুবক আর এই ধ্রুবক সেম, দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, এইভাবে। ওকে, তাহলে আমরা মোটামুটি যতটুকু দেখলাম এইখান থেকে, সেটা হলো তোমার আমাদের মনে রাখতে হবে এটাই যে চাপের ইকুয়েশনগুলো নরমালি হলো তোমার হবে হলো ম্যাথ সলভিং এর ক্ষেত্রে আমাদের লাগবে। আর আমরা হলো দেখব হচ্ছে হলো তোমার নতুন একটা অধ্যায় যখন আমরা ধরবো, আমরা হলো চাপের আর একটু টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। তারপর হচ্ছে এটার সৃজনশীল সলভ করব, তারপর হচ্ছে এমসিকিউ সলভ করব। আর আমরা যে প্লেলিস্টটা তৈরি করেছি সেখানে ধরো এখানে
এই বইয়ের যে প্লে লিস্ট আছে, প্রথমে চাপ খণ্ড দিলাম, এর পরবর্তী খণ্ড আমাদের ঘনত্বের টপিক আসবে। তো চাপের যদি আরও কোনো টপিক থাকে বেসিক, তাহলে সেটা আমরা হলো এর প্লে লিস্টেই প্রদান করব। আর সৃজনশীল সলভগুলো বা এমসিকিউ সলভগুলো আর একটা প্লে লিস্ট আছে এই অধ্যায়ের, সেখান থেকে তোমরা দেখে নিবা ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।